तू हौसला है तू है इरादा आधी मैं तुझ में। নায়ক সোহেল খানের এই ভিডিওটি দেখার পর সবাই কেঁদেছে। এক মুঠো ভাতের জন্য যে মানুষটিকে আজ মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে, এক সময় এমন একটা সময় ছিল যখন এই মানুষটি কতই না জনপ্রিয় ছিলেন, কিন্তু এই মানুষটিকে এখন কিছু খাবারের জন্য মানুষের কাছে হাত পাততে হয়। আমি খারাপ থাকলেও কারো কিছু আসে যায় না, আমি ভালো থাকলেও কারো কিছু আসে যায় না। কথায় আছে না, ভালো সময় থাকতে মানুষকে নিজেকে গুছিয়ে নিতে হয়। তখন তার স্ত্রী সন্তান সবাই তার পাশে ছিল, কিন্তু যখন থেকে তার টাকা পয়সা ফুরিয়ে গেছে তখন থেকে প্রায় তিনি সবসময় একা একা কাঁদেন। হায়রে টাকা পয়সা কি জিনিস তা মানুষকে সব বুঝিয়ে দেয়। একসময় এই মানুষটির বিজ্ঞাপন মানুষের কাছে একেবারে মডেল ছিল, আর আজ এই মানুষটিকে দুমুঠো খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়। এক ইন্টারভিউতে তিনি বলছিলেন, হায় আমি কত ভুল করেছি, যদি আমি এই মুভি ইন্ডাস্ট্রিতে না থেকে ছোট্ট একটা ব্যবসাও করতে পারতাম তাহলে হয়তো ওই ব্যবসার কারণে কতই না বরকত পেতাম। কিন্তু আজ আমাদেরকে কেউ চিনতেই চায় না, আমাদেরকে নিয়ে কেউ ভিডিও করতে চায় না। আমাদের কষ্ট, আমাদের যাতনা আমরা কাকে বলবো? আমাদের বুক ফেটে যায়। মানুষের বাড়িতে যেতে গেলেও তাদের কষ্ট হয়, কারণ একসময় তিনি নায়ক ছিলেন, আর এখন মানুষেরা বলে, উই দেখ নায়ক এসেছে রে আমাদের বাড়িতে কিছু টাকার জন্য। বলুন তো এই কথাগুলো শুনলে কতটা কষ্ট হয়? আমরা একসময় মডেল ছিলাম না? তিনি যখন এই কথাটি বলছিলেন তখন তিনি হাউমাউ করে কেঁদে ফেললেন। একটা কথা আছে না, আল্লাহ তাআলা মানুষকে ইজ্জত দিয়ে থাকেন, আর আল্লাহ রব্বুল আলামিন মানুষের ইজ্জত ছিনিয়ে নিতেও পারেন। তাই আমাদের উচিত তাকে নিয়ে সবসময় ভাবা, আল্লাহকে খুশি করার জন্য সব কাজ করা। তিনি এই কথা বলতে বলতেই তার কথা শেষ করলেন। তো বন্ধুরা, তিনি একটা ইন্টারভিউতে তার সব কষ্টের কথা বলেছিলেন। চলুন এখন আপনাদেরকে তার সেই কষ্টের ইন্টারভিউটি দেখাবো। আপনাদেরকে দেখাবো তার সন্তানেরা এবং তার স্ত্রী তাকে কিভাবে ছেড়ে চলে গিয়েছিল। চলুন তাহলে সেই ভিডিওটি দেখে নিই। যে ভাই আপনি গমতু ফাইল না, তার মানে কি? ওই মাইক নাটকে আমি গমতু ফাইল আছিলাম। এখন কাজের ধরন প্যাটার্ন পাল্টাইছে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে ইউটিউব বেসেস, তারপরে এই যে নাটক আমরা করতেছি বাজেট থাকে কম, ঠিক আছে না? আমি যদি বলি ডিরেক্টরকে যে ভাই আমি তো 15,000 টাকা পার ডে নিই, আমার এই কাজের জন্য সে 5,000 টাকা কাউকে পাচ্ছে, সে কেন আমাকে নেবে? এটা 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 আমিও বুঝি, তাই না? যেমন অনেক হিরোরা আছে, এটা বললে পরে খারাপ শোনা যায়, 2.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকাও নেয়। তো একটা নাটকের বাজেট কয় টাকা থাকে? আমাকে তো বুঝতে হবে যে ডিরেক্টর যে আমাকে দিবে, কোত্থেকে দিবে। ডিরেক্টরদের তো সামহাও কেউ দিচ্ছে, প্রডিউসার দিতেছে, তারপরে সে না আমাদেরকে দেবে। তো এই সব কিছু মিলে ঝিলে আমাদের দেশে যে ভালো কাজ হয় না, এটা ভুল। ভালো কাজ হয়। আমরা কিন্তু এখনও সেই মালদাতামলেই পড়ে রয়েছি। লাইট কন, ক্যামেরা কন, আমরা নতুন কোনো কিছু পাইনি বা পাচ্ছি না। ট্রলি কন, তাই না? না, প্রযুক্তিটা আমরা মানে আজ থেকে 15 বছর 20 বছর আগে যা ছিল এখনও ঠিক তাই আছে। তারপরেও আমরা চেষ্টা করতেছি, ডিরেক্টররা চেষ্টা করে, আর্টিস্টরা চেষ্টা করে, সবাই চেষ্টা করে ভালো একটা এফোর্ট দেওয়ার জন্য। কতটুকুন হয় এটা দর্শক বলতে পারবে। ক্যারেক্টার ছোটো হোক বড় হোক, অনেকে জিজ্ঞেস করে না এই ক্যারেক্টার আমি করবো না, আমার কাছে এগুলো নাই, আমি সামনে যা আসে তাই করি, আমি আমার মতো করে দিই। আমি এরকমও দেখছি একটা নাটকের মধ্যে 2-3টা সিকোয়েন্স থাকে। ধরেন যে নাটকে একদম পুরাটার মধ্যে সিকোয়েন্স, অনেক সিকোয়েন্স থাকে, ফোন দেয় না, কিন্তু 2টা সিকোয়েন্স যে করছি বা করি অনেকেই ফোন দেয় যে ভাই আপনার অভিনয়গুলো আমার খুব ভালো লাগছে, ভালো লাগে, তাই না? তো এইটা আমার জন্য বড় প্রাপ্তি একটা। কীরকম? এই যে রাস্তাঘাটে যাই, মানুষ যখন বলে যে ভাই এটা ছবি তুলি, ভাই আপনার ওই কাজটা, ভাই আপনার এখন দেখি না, কিন্তু দেখে না, এটা আমার খুব কষ্ট হয়, দুঃখ হয়। এই জন্যই হয় ওই যে কাজের সে পরিধিটা কম, আগের মতো নাই। যেমন আমার সাথে যারা কাজ করতো অধিকাংশ ডিরেক্টরই করে না। যেমন আশুতোষ সুজন, হ্যাঁ সে দেশের বাইরে, তারপরে রুমেল একজন কাজ কমায় দিছে। আমাদের মধ্যে মুস্তাফা কামাল রাজি একটু কাজ বেশি করে, রেদন রনি চাকরি করতেছে, জব করতেছে চরকিতে। তো এরকম অনেকেই আছে আমাদের সাথে কাজ কম করে, আর কি করে না, তারা করে কম করে। আমি
সত্যিকারী অর্থে মানে গড গিফটেডও না, মানে কেমনে কেমনে আমি এই লাইনে চলে এসেছি আমি নিজেও জানি না। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আমার মন মতো ক্যারেক্টার আমি এখনো করতে পারিনি। এত ক্যারেক্টার করার পরেও আমার কাছে কেন জানি মনে হয় আমার মানে পরিপূর্ণতা হয় নাই, হয়তো কিছু বাকি রয়েছে। আমি অবশ্যই অপেক্ষায় আছি। আসলে অনেক বলছে শিল্পীর তৃপ্তি বলে কিছু নাই, তার মানে শেষ বলে কিছু নেই, সে আরও চায় আরও ভালো কিছু করার তার মধ্যে থাকে। না না, একটা মানুষের লাইফে ধরেন বিজ্ঞাপন হিট হয় একটা দুইটা, নাটক হিট হয় একটা দুইটা, তাই না? কিন্তু আমার বেলায় তা না। আমার মনে হয় কি, আমি যতগুলো কাজ করছি প্রত্যেকটা কাজে মানুষ দেখছে, মানুষের কাছে ভালো লাগছে। হিট হয়েছে কি হয় নাই সেটা বড় কথা না। যেমন একটা বিজ্ঞাপন করছিলাম একটা টেলিফোন কোম্পানির, ওরে কত কথা বলে রে, তাই না? হ্যাঁ, মুখে মুখে। তারপরে কনফিডেন্স লবণের একটা বিজ্ঞাপন করছিলাম, আমি তো অধিকাংশ বিজ্ঞাপনই করছি ফারুকি ভাইয়ের আর হচ্ছে অমিতাভ ভাইয়ের। আর নাটক কোনটা ধরবেন আপনি? 420 থেকে শুরু করে ফ্যামিলি ক্রাইসিস কন, হাউস কন, তোমার দয় ভালো আছি মা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এগুলো প্রত্যেকটা নাটকই মানে সবার কাছেই মাইক, মানে সবার কাছেই গ্রহণযোগ্যতা পাইছে। এখন কথা হচ্ছে যে হিট হয়েছে কিনা জানি না, কিন্তু মানুষ দেখছে, বলে যে ভাই আপনি গমতু ফাইল না, তার মানে কি ওই মাইক নাটকে আমি গমতু ফাইল আছিলাম। 420-এর বিশু ভাই না আপনি, এই যে কথাবার্তাগুলো এগুলো ভালো লাগে না। অর্জন নাকি তাও বলতে পারবো না, মানুষ যে আমাকে নিতে পারছে বা নিচ্ছে এইটা শুই না ভালো লাগে আর কি। আইসি গেছি, নোজাই দিছি, খাইছি, ওই গেলি না, ওই ধরলি না, মারলি না, আমি এরকমই থাকতে চাই। ব্র্যান্ডের শার্ট পরতে হবো, ব্র্যান্ডের লুঙ্গি পরতে হবো, ব্র্যান্ডের স্যান্ডেল পরতে হবো, ব্র্যান্ডের পারফিউম দিতে হবো। সরষের তেল দিলে কি হয় না? আমার বাপদাদারা দেয় না এই সরষের তেল। আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। বয়সে একটু বাড়ছে, মানে এত এফোর্ট দিতে পারি না। আমি কখনোই চেষ্টা করি নাই কাউকে নকল করার জন্য, কাউকে অনুকরণ করার জন্য। আমি আমার মতো করে করছি। আমি মায়ের আঁচল ধরে যে ভাষাটা শিখছি সেই ভাষাটাই আমি শুধু আমেরিকাতে গিয়ে বক্তব্য রাখছি 3.5 মিনিট স্টেজে, সেখানে আমি এইভাবেই কথা বলছি। আড্ডা দেওয়ার জন্য পেয়েছি আমাদের সকলের প্রিয় অভিনেতা সোহেল খান, তার সাথে আড্ডা দিব, গল্প করবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। এখন অনেকটা কম দেখা যায় আপনাকে টিভি স্ক্রিনে, এটা কেন আসলে? শুনেন, আসলে কম দেখা যায় না, আমাদের দেশে অনেকগুলো চ্যানেল হতে ধরেন চ্যানেল আইতে আমার কাজ চলতেছে, মানে একটা নাটক যাচ্ছে, আপনি সুইচ অন্য জায়গায় দিচ্ছেন, দেখতেছেন, তাহলে আমার কোত্থেকে দেখবেন? আমি একা মানুষ, আমার তো সব চ্যানেলে একসাথে দেওয়া সম্ভব না। আমার এখনো 3-4টা সিরিয়াল চলে। একটা সময় যখন দেখতাম যে মুশারফ ভাইয়ের সাথে অনেক মেগা সিরিয়াল, যেমন হাউসফুল। শুনেন, মুশারফের সাথে আমি সিরিয়াল করছি, এখন মুশারফ সিরিয়াল করে না, তারা সিঙ্গেল নাটকের দিকে ধাবিত হয়েছে। এখন কথা হচ্ছে ক্যারেক্টার যদি ডিমান্ড করে অবশ্যই আমার ডাকবো, অবশ্যই আমি থাকবো। যেমন আমি এখন করতেছি বাংলা ভিশনে একটা সিরিয়াল চলতেছে, আমার চ্যানেল আইতে একটা চলতেছে, আছে দায়ী যে তা না। আর আগে তো ধরেন একটা নাটকে, সিঙ্গেল নাটকে আমরা করতাম 3 দিন 4 দিন শুটিং করতাম, এখন একদিনই শেষ। 2012 বা হচ্ছে 10-এর দিকে যদি ফিরে যায়, তখন আপনাদের যে ব্যস্ততা ছিল অনেক বেশি ব্যস্ততা, একদম শিডিউল মনে হতো ফাঁকাই থাকতো না, কিন্তু এখন কি ব্যস্ততা কিছুটা কমেছে? আর্টিস্ট কম ছিল, এখন ধরেন সবাই যদি আমি মানে নতুনরা যদি না আসে, তাই না, তা আমার জায়গাটা কে দখল করবে? কারো না কারো তো দখল করা লাগবে। আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি, তাই না? নতুনদের জায়গা করে দেওয়া লাগবে না। এর মাঝখানে যতটুকু সম্ভব করি। আর নিজের ব্যবসা বাণিজ্য আছে, নিজের চিন্তা চেতনা ভাবনা, বয়সে একটু বাড়ছে, মানে এত এফোর্ট দিতে পারি না। আর আমি যাদের সাথে কাজ করছি, যেমন মাহফুজ এখন কাজ করে না, আশুতোষ সুজন আমেরিকাতে চলে গেছে, এরকম অনেক ডিরেক্টররাই চলে গেছে। আর এখন সবাই নতুন পোলাপান, তাদের সাথে আপনার সিংটা হচ্ছে না? হচ্ছে। এই যে যেমন আমি এখন করতেছি বাংলা ভিশনে একটা সিরিয়াল চলে আমার, ঈদের আগে, রোজার আগেই শেষ করলাম, আবার বোধহয় এর মধ্যে শিডিউল নিব। তো এখন কথা হচ্ছে একটা সিরিয়ালে শিডিউল আমার থাকে হলো 2 দিন কি 3 দিন, 100-150 পড়বেন নাটকে, আবার হয়তো 2 মাস পরে 2 দিন 3 দিন এরকম। আগে তো ধরেন 100 পড়বেন নাটকে শিডিউল থাকতো 7 দিন 8 দিন, তখন সময় পেতাম না। এখন আবার ওইটা নাই। আপনাকে দেখে একদম লাগছে একটু একেবারে অন্যরকম, সাদা শার্ট, সাদা লুঙ্গি, এটার কি কারণ? আসলে সত্যি কথা কি, মানে সাদা লুঙ্গি না, মানে আমার কাছে মানে কেন জানি মনে হইলো আজকে সাদা শার্ট সাদা লুঙ্গি পরে যাই,
ওই জায়গার থেকে আমি সাদা লুঙ্গি সাদা শার্ট পরে আসছি। আর এই ছবিতে, এই জঙ্গলি ছবিতে আমি যে অভিনয় করছি, মানে হিন্দুর ক্যারেক্টার তো সব কিছুই আমার সাদা, ওই জায়গার থেকে আমি সাদা পরে আসছি। একটা জিনিস জানতে চাই, আপনার অভিনয়টা একেবারে অন্যরকম, একদম সাবলীল অভিনয়, একদম বাস্তববাদী মনে হয়, যে মনে হয় না যে একটা ক্যারেক্টার, কোনো একটা মনে হয় যে এই আমারই পাশের একজন মানুষ, এরকম একটা মনে হয়। তো এই সাবলীল অভিনয় করার পিছনে রহস্যটা কি আসলে? আসলে রহস্য, আমি আমার মতো, আমি কখনোই চেষ্টা করি নাই কাউকে নকল করার জন্য, কাউকে অনুকরণ করার জন্য। আমি আমার মতো করে করছি, করার চেষ্টা করি। আইসি গেছি, নোজাই দিছি, খাইছি, ওই গেলি না, ওই ধরলি না, ওই মারলি না, আমি এরকমই থাকতে চাই। আপনি যে ভাষায় কথা বলেন, এটা কি মানিকগঞ্জ অঞ্চলের ভাষা? না, এটা মানিকগঞ্জ না, এটা গ্রেটার ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী এই এলাকার ভাষা। আমার দেশের বাড়ি ঢাকা জেলা ধামরাই উপজেলায় আমার বাড়ি। তার মানে ওই অঞ্চলের ভাষাটাকে আপনি একটু বেশি প্রায়োরিটি দেন মনে হয়। আমি মায়ের আঁচল ধরে যে ভাষাটা শিখছি সেই ভাষাটাই আমি শুধু আমেরিকাতে গিয়ে বক্তব্য রাখছি 3.5 মিনিট স্টেজে, সেখানে আমি এইভাবেই কথা বলছি। আমি যে বলতে পারি না আসছি যাচ্ছি খাচ্ছি, তা না, পারি, কিন্তু আমার কাছে আমি স্বাচ্ছন্দ্য ফিল করি এইটা, আমি আমার মতো। ব্র্যান্ডের শার্ট পরতে হইব, ব্র্যান্ডের লুঙ্গি পরতে হইব, ব্র্যান্ডের স্যান্ডেল পরতে হইব, ব্র্যান্ডের পারফিউম দিতে হইব। সরষের তেল দিলে কি হয় না? আমার বাপদাদারা দেয় না এই সরষের তেল, দিছে না, তারা পাইছে গেছে না। তাই আমার ওই অমুকটা লাগবো, তমুকটা লাগবো, অমুক পারফিউম লাগবে, এগুলোর দরকার কি? একদম আপনি একদম মাটির সাথে মিশে যেতে চান। একদম আমি আমার মতোই। আজকে গাড়ি আছে, কালকে নাই থাকতে পারে, বাসে চলবো, বাস না থাকতে পারে, রিক্সাও না থাকতে পারে, হাইটে যাব, সমস্যা তো নাই। আজকে সকালে খাইছি, দুপুরে নাই খাই না, মানে খাবার দাবার নাই, খাইলাম না, তা থেকে আমি মরে যাবো। আমার মৃত্যু যেদিন হওয়ার সেদিন হবেই, আল্লাহ তাআলা যেদিন লিখে রাখছে। আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আচ্ছা, ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে যেখানে আছেন, যে অবস্থাতেই থাকেন, আপনারা নিয়ে ভাবেন, আপনি পরিবার নিয়ে ভাবেন, আপনাকে নিয়ে যেভাবে ভাববেন, আপনার পরিবার নিয়ে যেভাবে ভাববেন, দেশটাকে নিয়ে ওইভাবে ভাববেন। দেশটা যেন আগাইতে পারে, দেশটা যেন সামনে যাইতে পারে। আমাদের পরের যে প্রজন্ম, তাদের জন্য যেন ভালো কিছু আমরা রেখে যেতে পারি। তারা যেন বলতে পারে আমার বাপদাদারা এটা করে গেছে, আমার বাপদাদারা এটা আমাদের জন্য রেখে গেছে। সবার কাছে প্রত্যাশা আমার